আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা, আমরা সবাই জানি, দেশবাসী, বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। একটার পর একটা। কিছুদিন আগে আমরা বাংলাদেশি শান্তিকামী জনগণ গণ উত্থানের মাধ্যমে 5ই আগস্ট 16 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে ধাওয়া করে বিদায় করেছি। আজকে তার দোসররা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে আমাদের দেশে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা জানি ইসকন নামে বাংলাদেশে একটা সংগঠন আছে। এই ইসকন কে বা এরা কারা, কি এদের রাজনৈতিক পরিচয়, এটা আমাদের জানতে হবে। এই ইসকন হচ্ছে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, কৃষ্ণ ভক্ত সংগঠন। এদের রাজনৈতিক পরিচয়, এরা আওয়ামী লীগের লোক, কারণ তার প্রমাণ আছে। বিভিন্ন সময় মিটিংয়ে এই চিন্ময় প্রভুকে বলতে শোনা যায় যে আমরা শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যেতে চাই, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। এই ধরনের অনেক রাজনৈতিক স্লোগান এদের আছে এবং এরা ভারতের এজেন্ট, অর্থাৎ রয়ের এজেন্ট। বিজেপি, আরএসএস, ইন্ডিয়ার হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো, এদের সঙ্গে এদের কালেকশন। কিছুদিন আগে এই যে এরা যাকে চিন্ময় প্রভু বলে, আমি বলি শয়তান, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে একটা গেরুয়া পতাকা তার উপরে টানিয়েছে, যার কারণে তার নামে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। এদের দাবি দেওয়া কি, এই মামলা প্রত্যাহার করতে হবে। তাহলে মামলা তো যে করেছে তারা তো আর একে ধরে পিটায়নি, উচিত ছিল জনগণের ধরে পিটানো, কিন্তু পিটায়নি। এরা করেছে কি, মামলা করেছে আইনের মাধ্যমে, অর্থাৎ আইনকে শ্রদ্ধা করেছে। তাহলে তোরা মোকাবেলা করবি আইনের মাধ্যমে কর, একজন লয়ার রেখে আদালতের মাধ্যমে ফয়সালা কর। বাংলাদেশে তো একটা আইন আছে, একটা রাষ্ট্র বাংলাদেশ। এই আইনে এটা কি জাতীয় পতাকা অবমাননা হয় কি না? যদি হয় তাহলে জাতীয় পতাকা অবমাননার যে বিচার, সেই বিচার তার বিচার হবে, জেল জরিমানা যা আছে তাই হবে। সোজা হিসাব, আইনের মাধ্যমে ফয়সালা হবে। এছাড়াও তার আর একটা পথ আছে, সে যদি প্রকাশ্যে ক্ষমা চাইতো, কারণ ভুল মানুষ মাত্রই হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না। সে হয়তো ভুল করে এটা টানিয়েছে, যদি বলতো যে ভাই আমি ভুল করেছি, সে যদি প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতো, তাহলে একটা বিবেচনার বিষয় ছিল। এদের যে 8 দফা দাবি দেওয়া, তাদের এই দাবির ভিতরে আছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার এই মামলা প্রত্যাহার করতে হবে। তারপরে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙ্গা হচ্ছে, হিন্দু যে চাকরিজীবীরা কয়েকজন তাদেরকে বরখাস্ত করা হয়েছে। যেসব চাকরিজীবীরা বরখাস্ত হয়েছে শুধু হিন্দু নয়, এখানে হিন্দু মুসলমান সব আছে। এবং এই কাদেরকে বরখাস্ত করা হয়েছে এটা আগে জানতে হবে। দেশবাসী, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদেরকে জানতে হবে এই বরখাস্ত হয়েছে কারা, চাকরিচ্যুত হয়েছে কারা। যারা এই 16 বছর শেখ হাসিনার আমলে সরকারি চেয়ারে বসে
জনগণের টাকায় বেতন নিয়েছে এবং শেখ হাসিনার অবৈধ কাজে সহায়তা করেছে এবং নিজেরা অনেক দুর্নীতি করেছে, সম্পদ বিদেশে পাচার করেছে। এদের বিরুদ্ধে আছে নানান অভিযোগ। এদের অপকর্মের জন্য, এক কথায় এরা বরখাস্ত হয়েছে এদের অপকর্মের জন্য, হিন্দু হিসেবে নয়। যদি এমনটা হতো যে শুধু হিন্দুদেরকে বহিষ্কার করা হয়েছে, কোনো মুসলমান বহিষ্কার হয়নি, তা তো না। যদি শুধু সেইটা হতো তাহলে হয়তো এটা আপনারা সাম্প্রদায়িকভাবে নিতে পারতেন। কারণ এই দেশে তো হিন্দুরাও চাকরি করে, মুসলমানরাও চাকরি করে। দুর্নীতি হিন্দুরাও করেছে, মুসলমানও করেছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন হিন্দু মুসলমান উভয়ই করেছে, দুর্নীতিও হিন্দু মুসলিম উভয়ই করেছে। সেখানে শুধু বেছে বেছে যদি মুসলমানদের, হিন্দুদের যদি শুধু বরখাস্ত করা হতো আর মুসলমানদের পদে বহাল রাখা হতো, তাহলে আপনারা বলতে পারতেন যে এই দেশে সাম্প্রদায়িকতা হচ্ছে। অর্থাৎ এখানে সাম্প্রদায়িকতা বলার কোনো সুযোগ নাই। এটা অপপ্রচার, সম্পূর্ণ অপপ্রচার। আপনারা যেসব দাবি দাবার উল্লেখ করছেন এগুলো ভিত্তিহীন, মনে হয় মামুবাড়ির আবদার। তার মানে আপনারা সংখ্যালঘু হয়েছেন বলে আপনারা অন্যায় করবেন, কিছু বলা যাবে না। আহ্লাদে একেবারে গদগদু। আমি চাই এদেশে কোনো হিন্দুদের উপর যদি কেউ অত্যাচার করে, মন্দির ভাঙচুর করে, তারও যেমন কঠোর বিচার হওয়া উচিত। কারণ মন্দির একটা ধর্মীয় উপাসনালয়। আমাদের যেমন মসজিদ আমরা ইবাদত করি, তারাও মন্দিরে ইবাদত করে। কারণ মন্দিরের উপর আঘাত করা, এটাকে আমিও সমর্থন করি না। এটা একটা নিন্দনীয় কাজ, জঘন্য কাজ। এর কঠোর বিচার হওয়া উচিত। কিন্তু আপনারা যেটা বলছেন এটা তো মনে হয় সাজানো নাটক। আপনারা কথায় কথায় রাজপথ বেছে নেন কেন? ভারতের মুসলমানরা রাজপথে নামে, দাবি আদায় করে, এইটা দেখে ভারতের মুসলমান আর আপনারা এক জিনিস না। ভারতের মুসলমানদের উপর সত্যি সত্যি অত্যাচার হয়, সাম্প্রদায়িকতা হয়। সেখানে হিন্দু মুসলমান রাজনীতি চলে, আমাদের এখানে কোনো হিন্দু মুসলমান রাজনীতি চলে না। সেখানকার মুসলমানদের সাংগঠনিক শক্তি সক্ষমতা আর আপনাদের সাংগঠনিক শক্তি সক্ষমতা এক নয়। তারা সত্য দাবি নিয়ে রাজপথে নামে, আর আপনারা নামছেন মিথ্যা দাবি নিয়ে, সাজানো নাটক নিয়ে। আপনাদের এটা যে সাজানো নাটক, উদ্দেশ্য প্রণোদিত, এটা প্রমাণ, আজকে প্রমাণ করে ছাড়ব। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার বিদায় হওয়ার পর থেকে এই দেশে মাঠ আওয়ামী লীগের দখলে নাই। তাহলে মাঠ দখলে কাদের? বিএনপি জামাত সহ যে দেশপ্রেমিক দলগুলো আছে, জনগণ আছে, তাদের দখলে। কিন্তু তারাই তো আপনাদের পাশে দাঁড়াচ্ছে, তারাই তো আপনাদের বারবার বল ভরসা দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে আসছে, আপনাদের মন্দির পাহারা দিচ্ছে, বাড়িঘর পাহারা দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে বলছে যে কোনো সমস্যা হলে ফোন দিতে। এতটা নিরাপত্তার মধ্যে কিভাবে মানুষ আপনাদের মন্দির ভাঙে, কিভাবে আপনাদের উপর অত্যাচার করে? তাহলে কি সরিষার ভিতরে ভূত? ওই যে বলবেন যে অমুক অমুক হিন্দুকে মারা হয়েছে, ওদের বাড়িঘর ভাঙা হয়েছে। আরে ভাই, যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তারা কারা? তারা তো আওয়ামী লীগ। তারা বিগত 16টা বছর, শুধু আওয়ামী লীগ না, অনেক হিন্দুরা আছে, নিরীহ হিন্দু, তারাও আওয়ামী লীগ করে, তাদের তো মানুষ মারছে না। যাদের মারছে তারা কারা? তারা হচ্ছে সন্ত্রাসীগিরি করেছে 16টা বছর। তারা তাদের অপকর্মের জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মার খাচ্ছে। কারা মারছে? জনগণ, যারা জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে, দেখায় দেখায় ভোট নিয়েছে, সেন্টারে হামলা করেছে, ভোট কারচুপি করেছে, যারা জনগণকে কথা বলতে দেই নেই, তারা মার খাচ্ছে। এদের ভিতর হিন্দু আছে, মুসলমানও আছে। কিন্তু বিএনপি বা জামাত কোনো দল এদের এই মার খাওয়ার দায় ঘাড়ে নেবে কেন? তারা তো শুধু বিএনপি আর জামাতের অধিকার নষ্ট করেনি, তারা নষ্ট করেছে সর্বস্তরের জনগণের ভোটের অধিকার,
কথা বলার অধিকার, বাক স্বাধীনতা। এখন তো এদেরকে জনগণ মারবে, কিন্তু এই দায় বিএনপি নেবে কেন? তা যাই হোক, প্রতিবাদ করার ক্ষমতা, সক্ষমতা সবারই আছে। আপনারা আওয়াজ তুলতে পারেন যে আওয়ামী লীগদের মারা হচ্ছে। 100 জন আওয়ামী লীগের লোক যদি জনরোষের শিকার হয়, দেখা যাচ্ছে যে তার মধ্যে 5-10 জন হিন্দু আছে, বাকি কজন মুসলমান। 100 জন আওয়ামী লীগ যদি মার খায়, তার ভিতর 5 থেকে 10 জন হিন্দু আর বাকি মুসলমান। বিষয়টা এমন না যে বেছে বেছে শুধু হিন্দুরাই মায়ের খাচ্ছে, কোনো মুসলমান মায়ের খাচ্ছে না, তা তো না। শুধুমাত্র হিন্দুদেরই যদি মারা হতো, তাহলে আপনারা বলতেন যে এই দেশে সাম্প্রদায়িকতা চলছে। মারা হচ্ছে কাদের? আওয়ামী সন্ত্রাসীদের, জঙ্গিদের। এর মধ্যে হিন্দুও থাকতে পারে, মুসলমানও থাকতে পারে। এটা তো রাজনৈতিক ইস্যু, এটা তো কোনো সাম্প্রদায়িক ইস্যু না। কিন্তু আপনারা এটাকে মিথ্যাচার করে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছেন। শুধু আপনারা নয়, শুধু আপনারা এবং আপনাদের যে মদতদাতা, আপনাদের যে গুরুদেবরা যারা পলাতক আছে এবং ইন্ডিয়া থেকে আপনাদেরকে এই মদত দেওয়া হচ্ছে। নিজেরা নিজেদের মন্দিরে আগুন লাগাবি, লাগায় মুসলমানদের ঘাড়ে দোষ দিবি। সারা বিশ্বে মুসলমানদের মাথা নত করানোর জন্য এই হাসিনা বিরোধী যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে কলঙ্কিত করার জন্য এই পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম রাজনীতি হয় না। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। কারণ তাদের এই দোষ আছে, ভারতে হয় এটা হিন্দু মুসলিম রাজনীতি। তারা দেখছে যে এই দোষটা, এই কলঙ্কটা শুধু আমাদের ঘাড়ে থাকবে কেন, মুসলমানদের ঘাড়েও লাগাই, বাংলাদেশের ঘাড়েও এই দোষটা, এই কলঙ্কটা চাপিয়ে দিই। এই নিয়ে এরা খুব মরিয়া হয়ে চলেছে। এরা এক ঢিলে 2 পাখি মারতে চাচ্ছে। এইভাবে এরা এই বিপ্লবটাকে কলঙ্কিত করতে চাচ্ছে, জনগণের এই বিপ্লবকে। আর জনগণের বিপ্লব যদি কলঙ্কিত হয় সারা বিশ্বের কাছে, কারণ বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এই দেশকে চলতে হলে একা চলা যায় না, সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক রেখে তাল মিলিয়ে চলতে হয়। যার জন্য এই বিশ্ববাসীর কাছ থেকে এই আন্দোলনটাকে একটা কলঙ্কিত রূপ নেওয়ার এরা অপচেষ্টা চালাচ্ছে, যাতে হাসিনাকে আবার ওদের দোসর সরকার, ওদের পুতুল, তাকে আবার জাগিয়ে তোলা যায়, তাকে আবার বাংলাদেশে এনে ক্ষমতার চেয়ারে বসানো যায়। এইটাই ওদের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এরা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইবার বলি হিন্দুদের অত্যাচারের কথা। আইন আছে, আদালত আছে। আপনাদেরকে যদি কেউ বলে আপনারাও বাঙালি, আপনি এই দেশের গর্বিত নাগরিক, আপনাকে যে কেউ যদি বলে যে এই দেশ ছেড়ে ভারতে চলে যাবি, নিশ্চয় আপনি তাকে চেনেন। কে বলে? আপনি তার বিরুদ্ধে, এখন তো আর মেম্বার চেয়ারম্যান নাই, হাসিনার অবৈধ মেম্বার চেয়ারম্যান। এখন যারা মাঠে আছে, বিএনপি বা জামাতের নেতাকর্মীরা বা এলাকার গণ্যমান্য 5 জনকে জানান যে আমাকে অমকেই বলে। তারা যদি বিচার করতে না পারে, তখন আপনারা থানায় যান, থানায় এফআইআর করেন। থানা আছে, কোর্ট আছে। আর যদি বলেন যে না, কে আমাদেরকে চলে যেতে বলে, আমরা তাকে চিনি না, তাহলে এটা কেমন কথা? তাহলে কি আপনাদেরকে ফোনে হুমকি দিচ্ছে? যদি মোবাইল নাম্বারে হুমকি দেয়, তাহলে সেই মোবাইল নাম্বারটা প্রশাসনের কাছে নিয়ে যান, ওই নাম্বারটা প্রশাসনের কাছে দেন। এখন ডিজিটাল যুগ, তাকে খুঁজে বের করা প্রশাসনের কোনো ব্যাপারই না যে এই ফোনটা কার নামে রেজিস্ট্রেশন আছে। এবং আপনার যে নাম্বারে ফোন দিয়েছে, আপনার নাম্বারটাও প্রশাসনকে দেন। তাহলে বেরোয় যাবে যে সে ওই নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন এসেছে কি না,
না আপনি মিথ্যা বলছেন, সবই বের হয়ে যাবে। কল রেকর্ড বের করারও সিস্টেম আছে, প্রশাসন চাইলে কল রেকর্ডও বের করতে পারে যে আপনাকে যে হুমকি দিয়েছে এটা কি সত্য না গুজব। এদেরকে ধরার তো অনেক পথ আছে, কিন্তু আপনারা তো সে পথে হাঁটছেন না, আপনারা হাঁটছেন উল্টো পথে। আপনারা কথায় কথায় রাজপথ, কথায় কথায় রাজপথ। রাজপথে কখন যায় মানুষ? আপনাকে কেউ হুমকি দিল, মারলো, আপনার মন্দির ভাঙচুর করলো, আপনি থানায় মামলা করতে গেলেন, আপনার এফআইআর যদি কেউ না নেয় তখন আপনি রাজপথে যাবেন, তখন আপনি মিডিয়ার সামনে যাবেন। তাতেও যদি কোনো কাজ না হয়, রাজপথ হচ্ছে সর্বশেষ চিকিৎসা। আর যদি এমন হয় যে আপনার মন্দির কেউ ভেঙে থাকলে আপনারা এফআইআর করেন, আর এমন যদি হয় যে না রাতের অন্ধকারে কেউ ভেঙেছে আপনারা দেখেননি, তাও আপনারা থানায় এফআইআর করেন, অথবা সিআইডিতে একটা লিখিত অভিযোগ দেন, সিআইডি তদন্ত করে এটা বের করবে। তার জন্য ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এমন এমন ঘটনা ঘটে বাংলাদেশে যে রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় বসে এক লোক আর এক লোককে খুন করলো, কেউ দেখিনি, ধারে কাছে কেউ ছিল না। সিআইডি কিন্তু ওই খুনিকেও বের করে ফেলে, কারণ আইনের হাত অনেক লম্বা, কিন্তু এর জন্য প্রশাসনকে সময় দিতে হয়। এমন এমন খুনের ঘটনা আছে যা কে খুন করেছে সত্য ঘটনা বের করতে সিআইডির 2 বছরও সময় লেগে যায়। কোনোটা 2 মাস লাগে, 3 মাস লাগে, 6 মাস লাগে ঘটনা বুঝে। আপনার মন্দির যদি কেউ ভেঙে থাকে রাতের অন্ধকারে আপনি দেখেননি, এজন্য আপনি এফআইআর করেন, এজন্য প্রশাসন তদন্ত করে বের করবে। কিন্তু আপনারা এই অপপ্রচার কেন চালাচ্ছেন? এক ঢিলে 2 পাখি মারছেন। আপনাদের উদ্দেশ্য যে মুসলমানদেরকে মাথা নত করানো, মুসলমানকে কলঙ্কিত করা। আমাদের ধর্ম এটা শিখায়নি। আমাদের কিতাবে আছে, কোরআনে আছে যে সংখ্যালঘু, তোমাদের দেশের সংখ্যালঘু যারা, তাদেরকে সুরক্ষার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব তোমাদের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন একথা। সবই পূর্ব পরিকল্পনা, সবই ভারত থেকে শেখানো গল্প। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই এইসব ঘটনার সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক। যদি কেউ সত্যি সত্যি হিন্দুদের মন্দির ভাঙচুর করে বা কোনো নিরীহ হিন্দুদেরকে কেউ অত্যাচার করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমলিগের কাতারে থেকে মাইর খেয়েছে, এদের বিষয়টা ভিন্ন খাতে। কিন্তু সাম্প্রদায়িকতা করে কেউ যদি হিন্দুদের উপর আক্রমণ করে বা হিন্দুদের ধর্ম প্রতিষ্ঠান মন্দির ভাঙচুর করে, তাহলে এটা তদন্ত হোক এবং কঠোর বিচার হোক। আর যদি কোনো হিন্দু সাজানো নাটক করে, তাহলে তারও কঠোর বিচার করা হোক বাংলাদেশের আইন অনুসারে, সেই দাবি জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।